এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? অনেক প্রভাব পড়বে, কারণ আমাদের আপনার যে রেমিটেন্স যেটা, এটা তো মূলত মিডল ইস্ট থেকে আসে, অনেক রেমিটেন্স এখান থেকে আসে। এবং এই দেশগুলোতে পুরো মিডল ইস্টে কিন্তু এই দ্বারা এফেক্টেড এই মুহূর্তে। তো এখানে আমাদের দেখেন, এখানে অনেকগুলো ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। মানে যারা যাচ্ছিল, এরা তো নিয়মিত যাওয়া আসার মধ্যেই থাকে, যারা এসেছে তারা যেতে পারছে না, এবং যারা ওখানে আছে তারাও হয়তো আসতে পারবে না। এদের মধ্যে আতঙ্ক কাজ করবে, টাকা পাঠাতে পারবে কীভাবে সেটা আমি বুঝতে পারি না। এগুলো একটু প্রভাব তো পড়বেই। আপনার হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের প্রভাব পড়বে, যে এলএনজি যেটা আমরা কিনি সবসময় ওদের কাছ থেকে, এগুলো তো এখন তো একদম বন্ধ। কাতার তো তার তেলের এলএনজির উৎপাদনই বন্ধ করে দিয়েছে আপাতত। তো এইগুলি তেলের দাম বন্ধ হয়ে গেলে, এরই মধ্যে শুনলাম যে প্রায় নাকি 10% দাম বেড়ে গেছে ক্রুড অয়েলের দাম। তো এটা যদি আরও বাড়ে, আমাদের পক্ষে বহন করা কঠিন। আমি একটা হিসাব দেখলাম যে যদি আমাদের যা তেলের যে স্টক আছে আর কি এই মুহূর্তে, বোধহয় 2 সপ্তাহের মতো চলবে ম্যাক্সিমাম। হ্যাঁ, এরকম একটা ধারণা 2 দিয়েছে যে সপ্তাহের পরে 15 দিনের মতো স্টকে রয়েছে, এবং 2 সপ্তাহের পরে কি আমরা বাড়তি দাম দিয়ে কিনতে পারবো? দাম না বাড়ার কথা বলা হয়েছে। এখন সে বিষয়ে আপনার মতামত শুনতে চাই, আসলে কি এটা ধরে রাখা সম্ভব কিনা। আমি সেটাই বলছি যে ওটা তো আসলে আমাদের পক্ষে কঠিন হবে। কিন্তু আবার তারপরেও একটা ব্যাপার হলো, আমাদের বাড়তি দামে কতদিন কিনতে হবে এটা তো কিছু জানি না আমরা। হ্যাঁ, যে কথাটা মাসুদুর রহমান সাহেব বললেন যে যুক্তরাষ্ট্র যখন মাঠে নামছে, তারা তো হিসেব করে, তারা তো বেজ্জতি হওয়ার জন্য নামে নাই, তাই না? তারা তো হিসেব করেই নামছে। এবং এটা একটা টাফ জব, কিন্তু আমি বলি আপনাকে, এটা একটা অসম যুদ্ধ আসলে। আমি যদি শক্তিমত্তার দিক দিয়ে হিসেব করি, তাহলে ইরানের যে সামরিক শক্তি, সেটা ইসরায়েলের চেয়েও কম। ইসরায়েলে তো অন্তপক্ষে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু হ্যাঁ, ইরানে তো তাও নাই, সেটা তো প্রমাণ হলো অলরেডি। তো তাহলে আবার তার সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলো যুক্তরাষ্ট্র, এতে তো কারো কোনো সন্দেহ নাই। একটা কথা ভাবেন, উনি কোথায় বসে মিটিং করছিলেন, সেটাকে টার্গেট করে অন্য রূপে ওই জায়গাটাতে এসে কিন্তু তারা অ্যাটাকটা করেছে। ব্যাপারটা খেয়াল করেন, মানে তারা এই মানে আপনার যুদ্ধের যে বিদ্যা কৌশল এবং টেকনোলজি দিকে তারা কতটা অ্যাডভান্স তারা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু নতুন কিছু না। তো এত যারা এক্সপার্ট, তাদের সঙ্গে এটাতে আসলে এটা অসম যুদ্ধ। কিন্তু ইরানের তো কিছু করার নাই, যুদ্ধ তো ইরান শুরু করে নাই, ওরা তো যুদ্ধটি ইরানের উপরে চাপিয়ে দিয়েছে। এখন ইরান কি করবে? ইরান তো আত্মরক্ষার চেষ্টা করতেছে। এখন ইরানের যে টেকনিকটা, আমার কাছে মনে হয় যে এই টেকনিকটাও কিন্তু ওরা বেশ কার্যকর হয়ে গেছে অলরেডি। তারা যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত বেসগুলো আছে সেগুলোর মধ্যে মারতেছে, এবং এটা মারার ফলে কী হয়েছে, ওই জায়গাগুলোতে ওরা যদিও এই মুহূর্তে তারা সবাই মিলে এখন ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি তারাও তো আনহ্যাপি যে আমেরিকান বেজ এখানে না থাকলে তো আমার উপরে এই অ্যাটাকটা আসতো না। আনহ্যাপি। এখন আনহ্যাপি হলেও সমস্যাটা কি জানেন, ওই দেশগুলিতে ডেমোক্রেটিক কান্ট্রি না, সব তো রাজতন্ত্র। এখন এই রাজারা তো নিজেদের শাসনটাকে নিজেদের মানে ভোগ বিলাসকে টিকিয়ে রাখার জন্য তারা তো আমেরিকাকে সাপোর্ট করেই যাচ্ছে।